গল্পের শুরুতেই আমাদেরকে একজন শক্তিশালী যোদ্ধা ফিনিশড আর তার সহযোগী এন্ডিকে দেখানো হয়। তারা দুজনে একটা জঙ্গল এসেছিল বিশাল একটা শূকরকে ধরার জন্য, কারণ এই শূকরটা প্রায় গ্রামের মানুষের ফসল নষ্ট করে ফেলছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা দেখতে পায় তাদের সামনে বিশাল একটা শূকর শুয়ে আছে। শূকরটাকে দেখে ফিনিশড একদমই ভয় পায় না, সে অনেক সাহসী ছিল আর সেই সাথে সে নিজেকে গ্রামের সবার সামনে বড় যোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়। তাই অস্ত্র নিয়ে সে শূকরের উপর হামলা করে দেয়, কিন্তু তার এমন ছোট্ট অস্ত্রে শূকরটা তেমন কোনো কিছু একটা হচ্ছিলই না। এটা দেখে এন্ডি তখন ফিনিশডকে সাহায্য করার জন্য শূকরের নাকের মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই শূকরটার ঘুম ভেঙে যায় আর সে রাগে এন্ডিকে মারার জন্য এগিয়ে আসে। তখনই ফিনিশড এন্ডিকে বাঁচানোর জন্য শূকরের সামনে চলে আসে, কিন্তু শূকরটা ফিনিশডকে উপরের দিকে ছুঁড়ে মারে। এক পর্যায়ে এন্ডি ফিনিশডকে একটা দড়ি দেয় শূকরটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু সাথে সাথেই দেখা যায় এই শূকরটার বাদুড়ের মতো ডানাও ছিল আর সে ডানা বের করে আকাশে উড়ে যায়। ফিনিশড অনেক বুদ্ধি করে রশি দিয়ে শূকরের ডানা বেঁধে ফেলে আর তাকে ঘোড়ার মতো কন্ট্রোল করতে শুরু করে। উঠতে উঠতে তারা তাদের গ্রামের উপর চলে আসে আর ফিনিশড শূকরটাকে উপর থেকে তাদের গ্রামের রাস্তার উপর আছড়ে ফেলে। এটা দেখে গ্রামের সবাই তো অনেক খুশি হয়ে যায়। তারা ভাবে এত বড় একটা শূকরকে ফিনিশড একাই কাবু করে ফেলেছে। আর তখন গ্রামের সবার সাথে বাবা ইয়েগা নামের একজন মহিলা জাদুকরও ছিল। বাবা ইয়েগা ফিনিশডের কাছে এসে বলে, তুমি তো অনেক শক্তিশালী, আমার বাড়ির সামনে নদীতে একটা বিশাল বড় পাথর এসে পানি আটকে ফেলেছে, তাই তুমি যদি পাথরটাকে সরিয়ে আমাকে সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হয়। কিন্তু ফিনিশড তখন কিছুটা অহংকার নিয়ে বলে, আমি কত বড় বড় কাজ করেছি আর তুমি আমাকে এই সামান্য কাজের জন্য বলছো। এরপর সে তার বীরত্বের গল্প শুরু করে দেয়, কিন্তু ইয়েগা ফিনিশডের এত বড় বড় গল্প শুনে বলতে থাকে, তুমি তো সবসময় এগুলো বলো, কিন্তু আসলে কে জানে এগুলোর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এটা শুনে সেখানে তাকে সবাই হাসতে শুরু করে, তাই ফিনিশডের একটু রাগ হয় আর সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে যাওয়ার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো বিস্তারিত জানতে ট্রু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে। তো বাড়ি ফিরে ফিনিশডের মেজাজ অনেক খারাপ ছিল, কারণ ইয়েগার জন্য আজকে সবাই তাকে নিয়ে মজা করেছে। যেখানে তার সাহসিকতার জন্য সবার প্রশংসা করার কথা ছিল, কিন্তু সেখানে সবাই তাকে নিয়ে এরকমভাবে মজা করলো। সে ঠিক করে বাবা ইয়েগার থেকে এর প্রতিশোধ সে অবশ্যই নেবে। তাই সে ঠিক করে তাকে আবারও বড় কিছু একটা করে সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে। তখন এন্ডি বলে, হ্যাঁ, বাইরের সামনের পাহাড়ে যে টাওয়ার আছে, সবাই বলে সেখানকার টাওয়ারে নাকি একটা মনস্টার অনেক সুন্দর এক রাজকুমারীকে আটকে রেখেছে, আর যদি তুমি ওই মনস্টারকে মেরে রাজকুমারীকে মুক্ত করতে পারো তাহলে পুরো দুনিয়ার সবাই তোমার সাহসের কথা জানতে পারবে। আর এটা শোনা মাত্রই ফিনিশ ঠিক করে ফেলে যে সে ওই টাওয়ারে যাবে। তাই রাত হতেই এন্ডিকে নিয়ে ফিনিশ সেই পাহাড়ের কাছে চলে আসে, কিন্তু সেখানে সে ফিনিশ দেখতে পায় তাদের আসার আগে অনেক যোদ্ধারা সেখানে এসে পৌঁছেছে আর সবাই রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে যারা এসেছিল সবাই আসলে রাজকুমারীর লোভে এসেছিল, কিন্তু একমাত্র ফিনিশ শুধুমাত্র ওই মনস্টারকে মারার লোভে এসেছে। তাই সে ঠিক করে সে একাই ভেতরে যাবে। বাকিরা যখন ঘুমিয়ে পড়ে ফিনিশ একাই সেই টাওয়ারের ভেতর ঢুকে যায়। তো টাওয়ারে ঢুকেই ফিনিশ সামনেই সে রাজকুমারীকে দেখতে পায় আর তাকে বলে, আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি। কিন্তু রাজকুমারী সেখান থেকে দূরে দেওয়ার চেষ্টা করলে ফিনিশ তার হাত ধরে বসে। সাথে সাথেই একটা সাপ তাকে আক্রমণ করে আর রাজকুমারী একটা দেওয়ালের পিছনে চলে যায়। সাপের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ফিনিশ খেয়াল করে আসলে এটা একটা লেজ ছিল, যেটা দেখতে কিনা সাপের মতো। এরপর মনস্টার আর ফিনিশটের লড়াই শুরু হয়। এক পর্যায়ে ফিনিশ মনস্টারের লেজটা আটকে ধরে আর এতে মনস্টারের লেজ অর্থাৎ এই সাপটা তার মুখ থেকে বিষ ছুড়ে মারে, আর এতে ফিনিশ সাথে সাথেই অন্ধ হয়ে যায়। বিষের প্রভাবে সে তার সামনে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তাতেও সে হার মানে না। অন্ধ অবস্থাতেই ফিনিশ তার অস্ত্রটা খুঁজে চারপাশে আঘাত করতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো মনস্টারটাকে আর দেখা যায় না, বরং তার পরিবর্তে পুরো টাওয়ারটাই ভেঙে পড়ে। টাওয়ার ভাঙার শব্দে বাইরে থাকা বাকি যোদ্ধাদের ঘুম ভেঙে যায়। তারা সবাই মিলে ভিতরে আসলে দেখতে পায় ভাঙা অংশের নিচে ফিনিশ চাপা পড়ে আছে। এন্ডি দেখতে পায় ফিনিশের চোখে দৃষ্টি চলে গেছে, তাই সে তাকে বাড়িতে নিয়ে আসে। ফিনিশ চোখে দৃষ্টি হারিয়ে অনেক রেগে ছিল, আর এন্ডি তার এই অবস্থা দেখতে পারছিল না। তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে বাবা ইয়েগার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য। এন্ডি ইয়েগাকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়, কিন্তু ইয়েগা ফিনিশকে সাহায্য করতে মানা করে দেয়, কারণ সে যখন ফিনিশের কাছে সাহায্য চেয়েছিল সেও তাকে সাহায্য করেনি। আর এটা শুনে ফিনিশ আরও ভেঙে পড়ে।
সময় চলে যাচ্ছিল। ইন্ডিও এখন আর আগের মতো ফিনিস্টের কাছে আসে না। এক সময়ে সাহসী যোদ্ধা এখন একটা অসহায়ের মতো জীবনযাপন পার করছিল। তাকে তার সব কাজগুলো নিজেকেই করতে হতো। ফিনিস্ট বাজারে গিয়ে ফল কিনে আনতো, কিন্তু রাস্তার ভেতরে বাচ্চারা তার ঝুড়ি থেকে ফলগুলো চুরি করে খেয়ে ফেলতো। আর এভাবে বেশ কিছুদিনের মধ্যে সে তার জমানো সব টাকা শেষ করে ফেলে। একদিন ইন্ডি তার বাড়িতে আসে, কিন্তু ফিনিস্ট এখন অনেক ডিপ্রেশনে ছিল। তাই সে রাগ করে ইন্ডিকে ওইখান থেকে চলে যেতে বলে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। ফিনিস্টের টাকা এখন সব শেষ হয়ে গেছে, তাই তাকে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য বাজারে ফেলে দেওয়ার পচা শাকসবজিগুলো খেতে হয়। আর এভাবে একদিন যখন পচা কোনো ফল তার ভাগ্যে জোটেনি, সে তার খালি ঝুড়ি নিয়ে বাজারের মাঝখানে বসেছিল। বাবা ইয়েগা তখন সেখান থেকেই যাচ্ছিল, আর সে অসহায় ফিনিস্টকে দেখে তার বাস্কেট থেকে কিছু খাবার ফিনিস্টের ঝুড়িতে দিয়ে দেয়। আর দুজন কথা বলতে যাবে, ঠিক তখনই তাদের গ্রামে কিছু ডাকাত আক্রমণ করে দেয়। ডাকাত দলের লোকেরা গ্রামের সবাইকে মারছিল, সেই সাথে চারিদিকে লুটপাট চালাচ্ছিল। ফিনিস্ট চোখে কিছু না দেখতে পেলেও সেই শব্দ শুনে সবকিছু স্পষ্টই বুঝতে পারছিল যে কি হচ্ছে। যখনই ডাকাতদের মধ্যে কিছু লোকেরা ফিনিস্টের উপর হামলা করে, ফিনিস্ট তাদের শব্দ শুনেই এক এক করে তাদেরকে মারতে শুরু করে। চোখে দেখতে না পেলেও তাদের শব্দ শুনেই ফিনিস্ট তাদের সাথে অনেক ভালোভাবে লড়াই করতে পারছিল। আর এটা দেখে ডাকাতদের একজন ফিনিস্টকে একটা রশি দিয়ে বেঁধে ফেলে, কিন্তু তখনই ফিনিস্ট ওই রশিটা দিয়ে উল্টো ডাকাতকে ঘোড়া থেকে ফেলে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ লড়াই করার পরে হঠাৎ করেই একটা ডাকাত ফিনিস্টের মুখে হামলা করে, আর এতে ফিনিস্ট সেখানেই জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় তাকে একটা জাহাজের মধ্যে আটকে রাখা হয়েছে। আর এই জাহাজে তার সাথে গ্রামের অনেক মানুষই ছিল, এমনকি সেখানে বাবা ইয়েগাও ছিল। আসলে এই ডাকাতেরা মানুষদেরকে ধরে ধরে তাদেরকে দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। কিছুক্ষণ পর ইন্ডিকেও সেখানে দেখা যায়, কিন্তু সে বন্দি থাকার বদলে স্বাধীনভাবেই ঘুরে বেড়াচ্ছিল। ইয়েগা তাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুরে বেড়াচ্ছ কিভাবে? ইন্ডি বলে, আমি ডাকাতদেরকে বলেছি আমি তাদেরকে সাহায্য করব, আর তাদের হয়ে তোমাদের উপর নজর রাখবো। আর এগুলো বলতে বলতে সে একটা প্রদীপ দেখায়। এই প্রদীপটা আসলে সে ডাকাতদের কাছ থেকে চুরি করে এনেছে। ইন্ডি ইয়েগাকে বলে, আমি এটাকে বিক্রি করে বেশ কিছু টাকা পাবো। এটা বলেই সে যখন কাপড় দিয়ে প্রদীপটাকে ঘষে পরিষ্কার করতে শুরু করে, ঠিক তখনই সেখান থেকে একটা জিন বের হয়ে আসে। আর জিনটাকে দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, এমনকি ইন্ডি নিজে অনেক ভয় পেয়ে গিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে একটা ডাকাত দল চলে আসলে জিনটা তখন তাকে মেরে আবার উপরে পাঠিয়ে দেয়। এরপর জিন ইন্ডির কাছে জিজ্ঞাসা করে, তোমার ইচ্ছে কি? বেচারা ইন্ডি ভয়ে ভয়ে বলে, আমি চাই তুমি আবারও প্রদীপের ভেতর ঢুকে যাও। আর জিনটা সেটাই করে। তখন সেখানে আরো কিছু ডাকাত আসে আর ইন্ডি থেকে প্রদীপটা কেড়ে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় তাদের জাহাজটা আরবে চলে এসেছে, আর সেখানে তাদের সবাইকে একটা বাজারে তোলা হয়েছে দাস হিসেবে বিক্রি করার জন্য। তখন সেখানে একটা লোক চলে আসে, আর সে বাবা ইয়েগা, ইন্ডি আর ফিনিস্টকে কিনে নেয়। আর তাদের তিনজনকে নিয়ে লোকটা তার মহলে ফিরে আসে। তার মহলটা এত বড় ছিল যে সেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এমনকি তার মহলে অনেক ধরনের রোবটও ছিল। এটা অনেক প্রাচীন সময়ের কথা, তাই তখন রোবট থাকা এক প্রকার অসম্ভব। লোকটা তখন তার মুখ খুলে সবাইকে বলে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি একজন সায়েন্টিস্ট, আর আমি এমন রোবট সহ আরও অনেক কিছুই আবিষ্কার করেছি। আর আমার এসব আবিষ্কারের মাধ্যমে মানুষের অনেক উপকার হয়। আমি এগুলো আবিষ্কার করি যেন মানুষের জীবন আরও সহজ হয়ে যায়। তো এরপর সায়েন্টিস্ট তাদের সবার জন্য খাবারের আয়োজন করে। ফিনিস্ট তাকে বলে, আগে সে একজন যোদ্ধা ছিল, কিন্তু অন্ধ হয়ে যাওয়ার পর তার জীবনটা পুরোপুরি বদলে গেছে। সায়েন্টিস্ট তখন বলে, হ্যাঁ, আমি তোমার ব্যাপারে আর বাবা ইয়েগার ব্যাপারে অনেক গল্প শুনেছি। তা না হলে আমি সাধারণত দাসদেরকে কিনে তাদেরকে মুক্ত করে দেই। খাওয়ার সময় সবাই দেখতে পাই সায়েন্টিস্টের রোবটরা তাদের জন্য অনেক ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসছিল। এগুলো দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। তারা ভাবছিল এটা নিশ্চয়ই কোনো ধরনের জাদু, কিন্তু সায়েন্টিস্ট বলে, না, আসলে আমি 500 বছর ধরে গবেষণা করছি এগুলো নিয়ে। এটা শুনে বাবা ইয়েগা বলে, কিন্তু তুমি 500 বছর ধরে বেঁচে আছো, এটা কিভাবে সম্ভব? সায়েন্টিস্ট তখন বলে, আসলে আমি একটা স্পেশাল সিরাম তৈরি করেছি, যেটার মাধ্যমে আমি আমার বয়স থামিয়ে রেখেছি। আর এই লিকুইডের মাধ্যমেই আমি নিজেকে একই বয়সে রেখে গবেষণা চালিয়ে গিয়েছি। খাওয়ার পরে সায়েন্টিস্ট তাদের সবাইকে তার ল্যাব দেখাতে নিয়ে আসে। ফিনিস্ট তখন সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে, আপনি ওই স্পেশাল সিরাম কিভাবে বানিয়েছেন? ওটা দিয়ে কি আমার চোখ ভালো করা সম্ভব? সায়েন্টিস্ট তখন বলে, না, এটা দিয়ে তো তোমার চোখ ভালো হবে না, কিন্তু তোমার জন্য আমার কাছে অন্য কিছু আছে। এটা বলে সে ফিনিস্টকে একটা বিশেষ ধরনের চশমা পরিয়ে দেয়। আর চশমা পরা মাত্রই ফিনিস্ট আবারও সবকিছুই আগের মতো দেখতে শুরু করে। এতে ফিনিস্ট অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে সায়েন্টিস্টকে জড়িয়ে ধরে। সায়েন্টিস্ট তখন বলে, সায়েন্সের মাধ্যমে পৃথিবীতে যে কোনো কিছুই করা সম্ভব, কিন্তু যারা জাদুর ব্যবহার করে তারা কোনো না কোনোভাবে পৃথিবীর ক্ষতি করছে। আর এই ধরনের জাদুকরী জিনিস যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, সেগুলোকে শেষ করার জন্য আমি একটা মেশিন বানিয়েছি। আর সবাইকে উদাহরণ দেখানোর জন্য সে একটা প্রদীপ বের করে, যেটার মধ্যে জিন ছিল।
আসলে সে এই প্রদীপটা ডাকাতের কাছ থেকে কিনেছিল। ইয়েগা সায়েন্টিস্টকে সাবধান করে প্রদীপ থেকে দূরে থাকার জন্য, কিন্তু সায়েন্টিস্ট ভয় না পেয়ে প্রদীপে ঘষা দিয়ে জিনকে বাইরে বের করে আনে। জিন বাইরে আসার সাথে সাথেই সে তার মেশিনটা অন করে দেয়, আর দেখতে দেখতেই এই মেশিনটা ঘুরতে ঘুরতে জিনের সব শক্তি শুষে নিয়ে তাকে শেষ করে দেয়। সায়েন্টিস্ট তখন বলে, দেখো আমি জিনটাকে হাওয়ায় মিশিয়ে দিয়েছি। রাতে যখন সবাই একসাথে গল্প করছিল তখন সায়েন্টিস্ট জানতে পারে তার পাশেই একটা পাহাড়ে এক মনস্টার এসেছে, আর এটা মানুষের ক্ষতি করতে পারে, আর এই মনস্টারের লেজ নাকি সাপের মতো। এটা শুনে ফিনিস্ট বুঝতে পারে এটা সেই মনস্টার যার কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই ফিনিশ সায়েন্টিস্টকে বলে, আমি ওই মনস্টারকে ধরতে আপনাকে সাহায্য করব। কিন্তু প্রথমে সায়েন্টিস্ট রাজি হচ্ছিল না। তাই ফিনিস্ট বলে ওই মনস্টারের কারণে সে আজকে অন্ধ। এটা শুনে সায়েন্টিস্ট ফিনিস্টকে সেখানে পাঠাতে রাজি হয়। অন্যদিকে রাতে ইয়েগা লুকিয়ে সায়েন্টিস্টের ল্যাবে প্রবেশ করে সেই স্পেশাল সিরামটা চুরি করার জন্য, কিন্তু তার আগেই সায়েন্টিস্ট তাকে হাতে নাতে ধরে ফেলে। তখন সায়েন্টিস্ট ইয়েগাকে বলে, যদি তোমরা আমাকে ওই মনস্টারটাকে ধরে এনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে কিছু সিরাম শেয়ার করব। তো পরদিন সকালে সায়েন্টিস্ট ফিনিস্ট আর বাকি সবাইকে একটা বক্সের কাছে নিয়ে যায়, আর তাদেরকে বলে এই বক্সটা মনস্টারের কাছে নিয়ে অন করে দিলেই মনস্টার এই বক্সে বন্দী হয়ে যাবে। এরপর সে তার তৈরি একটা বিশেষ হেলিকপ্টারের সামনে সবাইকে নিয়ে আসে। এই হেলিকপ্টার দিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যেই দূরের রাস্তা পার করতে পারবে। মনস্টারের সাথে লড়াই করার জন্য সায়েন্টিস্ট ফিনিশকে বেশ কিছু অ্যাডভান্স অস্ত্র দেয়। তারপর সেই হেলিকপ্টারে করে তিনজনকে মনস্টারের পাহাড়ে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে সে সবাইকে বলে মনস্টারটাকে অবশ্যই জীবিত ধরে আনতে হবে। আর সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ফিনিশ সেই মনস্টারের পায়ের চিহ্ন দেখতে পায়। দেখতে দেখতে তারা একটা গুহার সামনে এসে পৌঁছায়, আর গুহার ভেতরে ঢুকে ফিনিশ প্রথমেই মনস্টারটাকে মেরে আবারও বাইরে বের হয়ে আসে। মনস্টারটা তার পিছু পিছু বাইরে আসার সাথে সাথেই বাবা ইয়েগা সেই বক্সের চাবি ঘুরিয়ে মনস্টারটাকে বক্সের মধ্যে বন্দি করে নেয়। এরপর তারা সেই বক্সটাকে নিয়ে আবার সায়েন্টিস্টের বাড়ির দিকে ফিরতে শুরু করে। এভাবে বেশ কিছু দূর পাড়ি দেওয়ার পর রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সেখানে হঠাৎ করেই ফিনিশ সেই বক্সের ভেতর থেকে একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। তাই সে ভেতরে কি আছে দেখার জন্য বক্সের দরজা খুলে দেয়। যদিও সবাই তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু বক্সের দরজা খুলতেই ফিনিশ অবাক হয়ে যায়, কারণ ভেতরে সেই রাজকুমারী বসেছিল। বাবা ইয়েগা তখন বলে আসলে এই রাজকুমারী হলো আসল মনস্টার। ফিনিশ ইয়েগার কোনো কথা না শুনে রাজকুমারীকে বাইরে বের করার কথা বলছিল, কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করে ফেলেছে। কিন্তু বাবা ইয়েগা বারবার তাকে সাবধান করার চেষ্টা করছিল। এরপরেও ফিনিশ যখন তার কথা না শুনে রাজকুমারীকে বাইরে বের করতে যাচ্ছিল, ঠিক তখনই ইয়েগা ফিনিশকে ধাক্কা দিয়ে বক্সের মধ্যে ফেলে দেয়, আর বাইরে থেকে আবারও বক্সের দরজা বন্ধ করে দেয়। ভেতরে পড়ার পর ফিনিশ রাজকুমারীর হাত ধরতে চাইলে রাজকুমারী বারবার তাকে এড়িয়ে যাচ্ছিল। আর রাজকুমারী তখন বলে আসলে আমার উপর একটা অভিশাপ রয়েছে, যদি কোনো পুরুষ আমার হাত ধরে তাহলে আমি ওই মনস্টারে পরিবর্তন হয়ে যাই। কিন্তু আমি খারাপ না, আমি ততক্ষণ পর্যন্ত কারো উপর আক্রমণ করি না যতক্ষণ কেউ আমাকে আক্রমণ না করে। কিন্তু এই অভিশাপের কারণে আমাকে সবসময় পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকতে হয়েছে। অন্যদিকে তখন আমরা সেই সায়েন্টিস্টকে দেখতে পাই, যার লোকেরা একটা কৃষককে ধরে এনেছিল। আসলে এই কৃষকের কাছে একটা বিড়াল ছিল, যার লেজ থেকে আলো জ্বলছিল। কৃষক সায়েন্টিস্টকে বারবার অনুরোধ করে তার বিড়ালটিকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে কারো ক্ষতি করে না, বরং অন্যদিকে বিড়ালের আলোর কারণে রাতে আমাদের অনেক সুবিধা হয়। কিন্তু সায়েন্টিস্ট তার কোনো কথা না শুনেই বিড়ালটাকে সেই মেশিনের মধ্যে দিয়ে বিড়ালের জাদু শক্তি শুষে নেয়। এদিকে একই বক্সের মধ্যে বন্দি থেকে ফিনিশ আর রাজকুমারী একজন অন্যজনকে পছন্দ করে ফেলেছে। এন্ডি আর বাকিরা মিলে তাদের দুজনকে বক্সে করে সায়েন্টিস্টের কাছে নিয়ে আসে। মহলে পৌঁছে ইন্ডিয়ার ইয়েগা দূর থেকে দাঁড়িয়ে সায়েন্টিস্টের কাজগুলো দেখছিল। তারা দেখে সায়েন্টিস্ট আবারও একটা জাদুর পাখির থেকে সব জাদু শুষে নিয়ে একটা সিরাম বানায়, আর সেই সিরামটা তার রোবটের ভেতর দিতেই তার রোবটগুলো চলতে শুরু করে। আসলে সে কোনো বিজ্ঞানী না, বরং এভাবে সে জাদুর শক্তি চুরি করে সেগুলো দিয়ে এই রোবটগুলো চালাতো। আর তখন বাবা ইয়েগা আর এন্ডি সায়েন্টিস্টের সামনে এসে বলে, তুমি একজন মিথ্যাবাদী, তুমি নিজের সুবিধার জন্য অবলা প্রাণীগুলোকে মেরে ফেলছো। সায়েন্টিস্ট তখন বলে, আমি আমার সত্যি জেনে যাওয়া কাউকেই ছাড় দেই না। আসলে সায়েন্টিস্ট খুবই খারাপ একজন মানুষ ছিল। ইন্ডিয়ার ইয়েগা তখন দৌড়ে বাইরে চলে আসে, আর ফিনিশ সহ রাজকুমারীকে সেই বক্স থেকে মুক্ত করে দেয়, আর তাদেরকে সায়েন্টিস্টের সব সত্যটা খুলে বলে। রাজকুমারী বলে, আমি এই সায়েন্টিস্টকে চিনি, সে অনেকদিন ধরেই আমার পেছনে পড়ে আছে। ঠিক তখনই সায়েন্টিস্ট আর তার বাকি লোকেরা ফিনিশদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। একই সাথে সায়েন্টিস্টের কচ্ছপ রোবটগুলো তাদের আক্রমণ করতে শুরু করে, আর সেগুলোর মধ্যে থেকে এক ধরনের চেন বের হয়ে ফিনিশ আর রাজকুমারীকে বন্দি বানিয়ে ফেলে। এরপর সায়েন্টিস্টের সেই স্পেশাল মেশিনটা দিয়ে রাজকুমারীর জাদুশক্তি শুষে নিতে শুরু করে। কিন্তু এভাবে চলতে থাকলে রাজকুমারীও মারা যাবে, তাই ফিনিশ তখন তার সেকল ছেড়ে রাজকুমারীর হাত ধরে তাকে মনস্টার বানিয়ে দেয়।
মনস্টার হয়ে রাজকুমারী তার শিকল ছিঁড়ে আশেপাশে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে। আর এই সুযোগে ফিনিশড বাবা ইয়েগা আর এন্ডি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সায়েন্টিস্টের লোকেরা তাদের পিছু করতে থাকে। বাবা ইয়েগা তার জাদু দিয়ে তার হাতে থাকা কিছু তরমুজের বীজ ছুঁড়ে মারে, আর সেগুলো বড় বড় তরমুজ হয়ে সায়েন্টিস্টের লোকদের উপর পড়তে থাকে। অন্যদিকে তখন সায়েন্টিস্ট তাজমহলের নিচ থেকে বিশাল এক কচ্ছপের রোবট বের করে, আর এটা নিয়ে সে ফিনিশড আর বাকি সবাইকে মেরে ফেলার জন্য তাদেরকে তাড়া করে। সায়েন্টিস্ট বিশাল কচ্ছপটাকে কন্ট্রোল করে ফিনিশড আর বাকিদের পিছু করতে শুরু করে। কিছু দূর গিয়ে সে তাদের উপর কামান দিয়ে হামলা করে, আর এভাবে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এটা বুঝতে পেরে ফিনিশড ইয়েগাকে বলে, তুমি সায়েন্টিস্টের মনোযোগ নষ্ট করো, আমি কচ্ছপটাকে উল্টে ফেলার ব্যবস্থা করছি। দেখতে দেখতে সায়েন্টিস্ট তার কচ্ছপ নিয়ে ইয়েগার সামনে চলে আসে, আর সে তার যন্ত্রটা দিয়ে বাবা ইয়েগার জাদু শুষে নিতে শুরু করে। জাদুর ক্ষমতা হারিয়ে ইয়েগা এখন আগের থেকে অনেক বুড়ি হয়ে যায়, কিন্তু যতক্ষণ ধরে ইয়েগা সায়েন্টিস্টকে এই কাজে ব্যস্ত রেখেছিল ততক্ষণ ফিনিশড কচ্ছপের কাছে পৌঁছে গিয়েছিল, আর সে তার অস্ত্রের সাহায্যে কচ্ছপের উপর উঠে আসে। কিন্তু সায়েন্টিস্ট যখন তাকে দেখে ফেলে, সে বারবার ফিনিশডকে উপর থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ফিনিশ তো পড়ে না, কিন্তু তার চশমাটা খুলে পড়ে যায়। আর চশমা হারানোর পর সে আবারও চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে সেখানে মনস্টার রাজকুমারীও চলে আসে, তাকে দেখে সায়েন্টিস্ট ভয় পেয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে ফিনিশ কচ্ছপটাকে টেনে উল্টো করে ফেলে দেয়, আর সাথে সাথে এই কচ্ছপের ভেতরে থাকা সব জাদু সিরাম মাটিতে পড়ে যায়। সায়েন্টিস্ট শেষবারের মতো নিজেকে বাঁচাতে তার জাদুর পাখা বের করে উড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিরামের অভাবে তার পাখাটাও কাজ করে না, আর সে ওই জাদুর সিরামের মধ্যে পড়েই মারা যায়। এদিকে কচ্ছপের আঘাতে ফিনিশ তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। রাজকুমারী তখন স্বাভাবিক হয়ে গিয়েছে, আর ফিনিশকে এভাবে পড়ে থাকতে দেখে সে মনে করে হয়তো ফিনিশ মারা গেছে, তাই তার কাছে এসে রাজকুমারী কাঁদতে শুরু করে। তার চোখের পানি গড়িয়ে ফিনিশের চোখের উপরে পড়তেই তার চোখের দৃষ্টিও ঠিক হয়ে যায়, আর ঠিক তখনই ফিনিশ রাজকুমারীকে তার ভালো লাগার কথা জানায়। রাজকুমারী বলে, আমার অভিশাপের কারণে আমি চাইলেও তোমার সাথে থাকতে পারবো না। এরপর সে সেখান থেকে চলে যায়, আর রাজকুমারীকে হারিয়ে ফিনিশড মন খারাপ করে তার গ্রামে ফিরে আসে। আর দিন দিন সে রাজকুমারীকে হারানোর শোকে পাগলের মতো হয়ে যাচ্ছিল। অন্যদিকে বাবা ইয়েগা তখন আবারও যুবতী হওয়ার জাদুকরী রেসিপি তৈরি করার চেষ্টা করছিল, আর ঠিক তখনই সে একটা বইতে রাজকুমারীর অভিশাপ দূর করার একটা উপায় পেয়ে যায়। ইয়েগা সাথে সাথেই ফিনিশডের কাছে চলে আসে, আর বলে রাজকুমারীকে এই অভিশাপটা ইচ্ছে করে দেওয়া হয়েছিল, আর তাই এটা দূর করা সম্ভব। আর তাদের কথাবার্তা থেকে এটা বোঝা যাচ্ছিল যে এর পরের মিশন তারা যে কোনোভাবেই হোক রাজকুমারীর অভিশাপ দূর করবে। কিন্তু আমাদের আজকের এই গল্পটা এই পর্যন্তই ছিল। মুভির পরবর্তী পার্ট রিলিজ হওয়ার সাথে সাথেই আমরা সেটা তোমাদের জন্য নিয়ে আসবো, কিন্তু তার জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে তোমরা পরবর্তী পার্ট দেখতে চাও কিনা। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।